কেন বেশিরভাগ মানুষ তাদের সারা জীবন ইনকাম করার ক্ষেত্রে স্ট্রাগল করতে থাকে এবং খুবই অল্প সংখ্যক কিছু মানুষ এমনভাবে ইনকাম করে যেন মনে হয় তাদের একটা টাকার গাছ আছে এবং তারা জাস্ট গাছের থেকে টাকা পাচ্ছে। হোয়াট ইফ আপনার লাইফে যদি এরকম হতো, আপনি একটা মানি ট্রি গ্রো করেছেন, অর্থাৎ টাকার একটা গাছের মতো আপনার রয়েছে এবং ওই রিচ পিপলদের মতো যাদেরকে দেখলে আপনার ফিল হয় অথবা একসময় আমার ফিল হতো যে তারা ইটস লাইক গাছের থেকে টাকা পাড়ার মতো। আজকে দেখতেছি তার অবস্থা খুব একটা ভালো না, তার 10 লাখ টাকা দরকার এবং ইভেনচুয়ালি সে 2 মাস 3 মাসের মধ্যে 10 লাখ টাকার বেশি আয় করে ফেলে। এই যে একটা সেট আপ, তাদের লাইফের একটা সেট আপ, এই সেট আপটা তারা কীভাবে ক্রিয়েট করে? আমি যখন জিরো ছিলাম, যখন আমি আপনার মতো ছিলাম, তখন আমার মাইন্ডে এই কোশ্চেনটা অনেক বেশি ঘুরতো এবং আমি কিভাবে এক্স্যাক্টলি সেম সেট আপটা ক্রিয়েট করেছি বিগত 2 বছরে, সেই জিনিসটা নিয়ে আজকে ডিসকাশন করব। সো প্রথমত আমি আপনাকে মানি অথবা টাকা এই জিনিসটাকে অন্যভাবে দেখাতে চাই। মানে কি, মানি ইজ লাইক অ্যান অ্যাসেট। একটা অ্যাসেটের মতো আপনি চিন্তা করেন। অ্যাসেট কি? অ্যাসেট হচ্ছে কোনো একটা ভ্যালুয়েবল জিনিস যেটা প্রতিনিয়ত আপনার লাইফে টাকা দিচ্ছে। লাইক আপনার জমি একটা অ্যাসেট, স্বর্ণ একটা অ্যাসেট, ডলার অ্যাসেট, এই জিনিসগুলো আপনার লাইফে প্রতিনিয়ত টাকার ভ্যালুকে বাড়াচ্ছে। অ্যান্ড অ্যাকচুয়ালি অনেক বেশি মানি আর্নিং করা মানে হচ্ছে অনেক বেশি অ্যাসেট অ্যাকুয়ার করা। বাই দ্য ওয়ে, আমি হয়তো বলেছি মানি ইজ অ্যান অ্যাসেট, কথাটা অ্যাকচুয়ালি আমি এইভাবে বলতে চাই না, অথবা এটা একটা রং কথা হয়েছে। যেটা আমি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে মানি ইনকাম করা অথবা ইনকাম জেনারেশন করা অ্যাকচুয়ালি অ্যাসেট অ্যাকুয়ার করার মতো একটা ব্যাপার। বাই দ্য ওয়ে, আপনি যদি এখনই চিন্তা করা শুরু করেন অ্যাসেট অ্যাকুয়ার করা মানে হচ্ছে গিয়ে ফ্ল্যাট কিনে ফেলা, জমি কিনে ফেলা, আমি এই জিনিসে ঢুকছি না অথবা এই জিনিস আপনাকে বলছি না। থ্রু আউট দ্য ডিসকাশন আমরা ক্লিয়ার হব যে অ্যাকচুয়ালি আমি কি মিন করছি এবং অ্যাকচুয়ালি আমরা আমাদের লাইফে সেই মানি ট্রি কীভাবে গ্রো করতে পারি। বাই দ্য ওয়ে, যদি অ্যাসেট অ্যাকুয়ার করা ইনকাম জেনারেশনের একটা গ্রেটেস্ট ফর্মুলা হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে অ্যাসেট কীভাবে প্রডিউস হচ্ছে, হাউ টু প্রডিউস অ্যাসেট। ড্যানিয়েল প্রিসলি, ওভার সাবস্ক্রাইবড বইয়ের একজন অথর, তিনি বলছেন ইনকাম ফলোজ অ্যাসেট। এবং আমরা আমাদের ইনিশিয়াল 1 মিনিটের ডিসকাশনে এই জিনিসটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছিলাম যে ইনকাম ফলোজ অ্যাসেট। আপনি যেই রকম লেভেলের অ্যাসেট ক্রিয়েট করেন, আপনার ইনকাম ওই লেভেলে ফলো আপ করে আপনার লাইফে। নাও অ্যাসেটকে আমি কিভাবে দেখি? ইন মাই আইজ অ্যান্ড মাই মাইন্ড, মাইন্ডসেট প্লাস স্কিল সেট প্লাস টুল সেট ইজ ইকুয়ালস টু অ্যাসেট। আপনি যখনই অ্যাসেট বিল্ড করেন, অ্যাসেট অ্যাকোয়ার করেন অথবা যাই করেন, এই জিনিসটা শুরু হয় মাইন্ডসেট থেকে। এবং রিচ পিপল আর পুয়ার পিপলের ফান্ডামেন্টাল ডিফারেন্স কিন্তু তাদের কাজকর্মে না, তাদের ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে মাইন্ডসেটে, এবং মাইন্ডসেট থেকে তাদের স্কিল সেট অ্যান্ড টুল সেটে ডিফারেন্সিয়েশন ক্রিয়েট হচ্ছে এবং আলটিমেটলি তাদের লাইফের অ্যাসেটগুলোতে হিউজ একটা ডিফারেন্স দেখা যায়। খেয়াল করে দেখেন, পুয়ার পিপলদের একটা পুয়ার মাইন্ডসেট থাকে। প্রথমত তাদের স্কিলগুলো খুবই আন্ডার ডেভেলপড থাকে। বাই দ্য ওয়ে, আমি এটা আপনাকে অ্যাসিওর করতে পারি 99% মানুষ তাদের স্কিলকে আন্ডার ডেভেলপড অবস্থায় রাখে। তারা হয়তো 10% একটা জিনিস জানে, বাট তারা ফিল করে আমি সব কিছু জেনে ফেলেছি। অ্যান্ড 99% মানুষজন এরকম। সো পুয়ার পিপলদের স্কিল সেটের মধ্যে বড় ধরনের দুর্বলতা থাকে। অ্যান্ড থার্ডলি, তারা এমন এমন টুলসেট ইউজই করে না যেটা রিচ পিপলরা ইউজ করছে এবং খুবই প্রোফাউন্ডলি ইউজ করছে। হ্যাঁ, তারা হয়তো ইউজ করে কিন্তু লো লেভেলে ইউজ করে, বাট রিচ পিপল ওই জিনিসগুলোকে হাই লেভেলে ইউজ করতে থাকে। নাও আমরা কিভাবে আমাদের মধ্যে একজন রিচ পিপলের মাইন্ডসেট ডেভেলপ করতে পারি? আই থিঙ্ক এটা একটা দারুণ কোশ্চেন। রিচ পিপলদের মাইন্ডসেট কীভাবে ডেভেলপ করতে পারি? আমার মতে রিচ পিপলদের মাইন্ডসেটের শুরু হয় হিউম্যান ইন্টেলিজেন্সের মাধ্যমে। আপনি আমি কম বেশি সবাই জেনে গিয়েছি
21 শতকের এআই একটা গ্রেটেস্ট লেভারেজ, যেটা আপনার আউটপুটকে অনেক বেশি বড় করে ফেলতে পারে, যেটা আপনার টাইমকে অনেক বেশি শর্টার করে ফেলতে পারে। এবং এআই এমন একটা লেভারেজ যেটা ইউজ করার মাধ্যমে আপনি অনেক দ্রুত আগাতে পারবেন অথবা অনেক বড় কিছু করতে পারবেন, আপনার লাইফটাকে স্কেল করতে পারবেন। বাট হিউম্যান ইন্টেলিজেন্স, যেটাকে আমার কোচ, বাংলাদেশের কোচ কাঞ্চন স্যার, তিনি বলেন HI, আমি এটাকে একসময় বলতাম RI অথবা রিয়েল ইন্টেলিজেন্স। সো HI, এই জিনিসটা আমার কাছে সুন্দর লেগেছে, দ্যাটস ওয়াই আমি HI দিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করছি। HI এবং AI, এই দুইটার মধ্যে পার্থক্য কী এবং আমাদেরকে প্রাইমারিলি কোন জায়গায় ফোকাস করতে হবে? বাই দ্য ওয়ে, আমরা কিন্তু রিচ পিপলের মাইন্ডসেটে ঢুকছি। হিউম্যান ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে ফান্ডামেন্টাল যে পার্থক্য, সেটা হচ্ছে AI হচ্ছে হিউম্যান মেড ইন্টেলিজেন্স, অর্থাৎ এটাকে মানুষ বানিয়েছে, এবং HI হচ্ছে গড গিফটেড ইন্টেলিজেন্স, অর্থাৎ সৃষ্টিকর্তা এটাকে দিয়েছেন। অ্যান্ড আমার মতে, আমার এক্সপিরিয়েন্সে, আই মাইট বি রং, আমি এর আগেও লাইফ অনেক ভুল করেছি, হয়তো আমি সামনেও ভুল করতে পারি, আই মাইট বি রং, বাট আমার মতে হিউম্যান মেড ইন্টেলিজেন্স কখনো গড গিফটেড ইন্টেলিজেন্সের চেয়ে বড় হবে না। হ্যাঁ, আপনার কাছে এটা একটা থ্রেট যে ভাই এআই এসে মানুষের চাকরি খেয়ে দিচ্ছে অথবা এআই এসে মানুষকে আউট করে ফেলছে, এটা আপনার একটা চিন্তা, এবং এটা আপনাকে একটা থ্রেড দেওয়া হয়েছে যে এরকম একটা থ্রেড আসতেছে আপনার লাইফে। বাট থিঙ্ক অ্যাবাউট ইট, 1950 সালে যখন ইন্ডাস্ট্রিয়াল, বাই দ্য ওয়ে, এইটাকে আপনার লাইফ মানে থামিয়ে দিবে কিনা, অথবা এটাকে আপনাকে আউটডেটেড করে দিবে কিনা, কিংবা এটাকে আপনাকে পৃথিবী থেকে আউট করে দিবে কিনা, যাতে করে আপনি আর জীবনে ধনী হতে না পারেন, এই সব কাজ করে ফেলছে, এটা বোঝার ওয়ে কি? এটার বোঝার ওয়ে হচ্ছে গিয়ে পৃথিবীতে বিগত দিনে যখন এমন রেভলিউশনারি কোনো কিছু এসেছে, তখন কি পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল কিনা, অথবা মানব সভ্যতা নাই হয়ে গিয়েছিল কিনা। 1950 সাল থেকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয় এবং মেশিন আবিষ্কার হতে থাকে প্রচুর পরিমাণে। তখন আপনি আজকে এআই নিয়ে যতটুকু ভয় পান, তার চেয়ে বেশি ভয় ছিল মেশিন এসে সব কিছু করে ফেলছে, মানুষের আর দরকার হবে না। বাট সত্যিই কি তাই হয়েছে? নো, মেশিন মানুষই চালাচ্ছে অ্যান্ড মানুষের দরকার হচ্ছে। হ্যাঁ, এটা ট্রু, 100 জনের চাকরি হয়তো ওই সময় চলে গিয়েছে মেশিন আসার কারণে, কিন্তু একই মেশিন আসার কারণে আরও 1000 জনের নতুনভাবে কর্মসংস্থানও কিন্তু হয়েছে। ব্যাপারটা এমন না যে একপাক্ষিকভাবে শুধুমাত্র চাকরি চলে গিয়েছে। অ্যাট দ্য ভেরি সেম টাইম যতজনের গিয়েছে, হয়তো তার চেয়ে 10 গুণ মানুষের কর্মসংস্থান হয়েছে। সেম এজ, হ্যাঁ, এআই আসার কারণে ধরেন 1000 জনের চাকরি চলে গেল, বাট 1 লক্ষ মানুষ এটার মাধ্যমে আরও বেশি কর্মসংস্থান করতে পারছে। দ্যাট মিনস যখনই কোনো একটা রেভলিউশনারি কোনো কিছু আসছে, তখন পুয়ার পিপলদের থিঙ্কিং থাকে আমি আউট হয়ে যাচ্ছি, আর রিচ পিপলদের থিঙ্কিং থাকে এইটা আমার জন্য আরেকটা সুযোগ হচ্ছে। এখন আসেন, কেন এআই এর আগে রিচ পিপলদের হিউম্যান ইন্টেলিজেন্স অনেক বেশি বেটার থাকে? এটার একটা বড় রিজন হচ্ছে এআই এর কাজটা কি। এআই এর অ্যাকচুয়াল কাজটা হচ্ছে আপনার ভিতরে যা কিছু আছে এটাকে মাল্টিপ্লাই করা, স্কেল করা, আরও দ্রুত আরও গ্রো করা। যদি আপনার ভিতরে হিউম্যান ইন্টেলিজেন্সের জায়গাটা শূন্য থাকে, জিরো থাকে, অ্যান্ড জিরোকে আপনি যতই স্কেল করেন না কেন, এটাকে যদি 1 কোটি দিয়ে আপনি গুণ করেন, গুণফল অ্যাকচুয়ালি শূন্য আসবে। দ্যাটস ওয়াই হিউম্যান ইন্টেলিজেন্স যদি কারোর জিরো থাকে, তার লাইফে এআই কোনো কিছু করতে পারবে না। অ্যান্ড রিচ পিপলদের প্রাইমারি জায়গা থাকে HI অথবা হিউম্যান ইন্টেলিজেন্স। সো হিউম্যান ইন্টেলিজেন্সের বেসিক লেয়ার কোনটা? এটার অনেক হাই লেয়ার আছে। হাইয়েস্ট লেয়ারকে বলা হয় মেটাকগনিশন, চয়েস সাইকোলজি, অনেক কিছু রয়েছে। বাট বেসমেন্টের লেয়ার কোনটা হিউম্যান ইন্টেলিজেন্সের? হিউম্যান ইন্টেলিজেন্সের বেসিক লেয়ার হচ্ছে কোথায় কি বলতে হয় এই জিনিসকে বোঝা। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করেছেন 2টা জিনিস দিয়ে। একটা হচ্ছে মাউথ, মুখ, যেটা আমরা এখন ইউজ করছি, আরেকটা হচ্ছে ব্রেইন, যেটা দিয়ে আমরা চিন্তা করি। এছাড়া অন্য কোনো প্রাণীর সাথে যদি মানুষের আপনি কম্প্যারিজন করেন, আপনি
বেসিক্যালি অন্য কোনো পার্থক্য পাবেন না। ধরেন হাঁটা চলা অন্য প্রাণী করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, অনেক কিছু করতে পারে, বাট মুখ এবং মাইন্ড মানুষ যেভাবে ইউজ করে অন্যান্য প্রাণী এত হাইয়েস্ট লেয়ারে এই জিনিসটাকে ইউজ করতে পারে না। আপনি বলতে পারেন যে দৌড়ানো কি হাইয়েস্ট লেভেল, চিতাবাঘ অনেক দ্রুত দৌড়াতে পারে মানুষের চেয়ে। তার মানে দৌড়ের জিনিসটাকে বা পায়ের জিনিসটাকে অন্যান্য প্রাণী বেশি ইউটিলাইজ করতে পারে। গায়ের শ্রম, গ্রেট কোশ্চেন। একটা গাধা, একটা গরু মানুষের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে পারে, দ্যাট মিনস এটা মানুষকে আলাদা করে না। সো হিউম্যান ইন্টেলিজেন্সের জায়গা হচ্ছে গিয়ে কোথায় আমার মুখ কিভাবে ইউজ করছি আমি, অ্যান্ড কিভাবে বুঝবেন যে আপনি পুয়ার পিপলদের মতো মুখ ইউজ করেন কিনা। আই থিঙ্ক এটা একটা গ্রেট কোশ্চেন যার মাধ্যমে আমরা আমাদের লাইফের একটা ডিরেকশন পেতে যাচ্ছি। যদি এমন হয় আপনি একটা ডাক্তারের থেকে পরামর্শ নিতে গিয়েছেন, একজন রোগী আপনি, এবং আপনি উল্টা ডাক্তারকে শিখাচ্ছেন কিভাবে চিকিৎসা করতে হয়, তাহলে এটা একটা পুয়ার পিপলদের কাজ এবং হিউম্যান ইন্টেলিজেন্সের জায়গা খুবই লো। আপনি একটা বিমানে উঠেছেন, আপনি প্যাসেঞ্জার, এবং আপনি পাইলটকে গিয়ে বলছেন যে আমার আমি আপনার সিটে বসে চালাই, সমস্যা নেই, মানে আমি আপনার হয়তো ফিল হচ্ছে যে ভাই এটা তো আমরা করি না নর্মালি, বাট অ্যাট দ্য ভেরি সেম টাইম আপনি যখন একজন টিচারকে শিখান হাউ টু টিচ, তখন আপনার হিউম্যান ইন্টেলিজেন্সের জায়গায় আরও বেশি ওয়ার্ক করতে হবে। এবং আমি যেহেতু একজন মেন্টর, আমি এই জিনিসটা অনেক বেশি দেখি। অনেক মানুষ আমাদের আমার থেকে ট্রেনিং নেয়, এবং এর মধ্যে কিছু কিছু অল্প সংখ্যক মানুষ, এমন না যে সবাই, কিছু কিছু মানুষ এরকম থাকে যারা মেন্টি হয়ে মেন্টরকে শিখায় কিভাবে মেন্টরিং করতে হয়। দ্যাট মিনস এই জায়গাটায় তার হিউম্যান ইন্টেলিজেন্সের জায়গায় গ্যাপ আছে। বাই দ্য ওয়ে, এটা ট্রু যে তার মধ্যে কোনো একটা এমন কিছু আছে যেটা হয়তো সে অ্যাকচুয়ালি হয়তো সে অনেক বেশি রাইট হতে পারে। এই ক্ষেত্রে করণীয় কি? ধরেন যে আপনি একজনের ফিল হচ্ছে যে ভাই ডাক্তারে ভালো চিকিৎসা করতে পারেন, আমি তারে ভালো পরামর্শ দিচ্ছি, তাহলে আপনার কাজ হচ্ছে গিয়ে নিজেই ডাক্তার হয়ে যাওয়া, সো দ্যাট আপনার ভিতরে থাকা যে প্রতিভা, এটা তো আরেকজনের সাথে তর্ক বিতর্ক করে আপনি বের করবেন না, অথবা তর্ক বিতর্কের মাধ্যমে অন্য মানুষ উপকৃত হবে না। আপনার কাজ হচ্ছে গিয়ে নিজেই ডাক্তার হয়ে যাওয়া, সো দ্যাট আপনার স্কিলের মাধ্যমে, আপনার প্রতিভার মাধ্যমে আরও বেশি মানুষ উপকৃত হয়। দ্যাটস ওয়াই আমাদের হিউম্যান ইন্টেলিজেন্সের জায়গায় বেসিক লেয়ারটা আমরা এইভাবে ঠিক করব যে যখন আমি কারো থেকে শিখতে যাচ্ছি, আমি কারো থেকে কোনো কিছু শুনতে যাচ্ছি, তখন এটা হতেই পারে যে আমি প্রিভিয়াসলি যা কিছু জানতাম তার এগেনস্টে সে কিছু বলছে, আমি প্রিভিয়াসলি যা কিছু বুঝতাম তার এগেনস্টে সে কিছু বলছে, অ্যান্ড ওই জিনিসটাকে আমার ব্রেইনে মেরিনেট করতে পারা একটা হিউম্যান ইন্টেলিজেন্সের জায়গা। কেন আমি এটা বলছি? বিকজ আমার লাইফ যদি স্টাক থাকে এবং আমি যদি এটাকে আপগ্রেডেড করতে চাই, এটার একমাত্র মিনিং হচ্ছে এমন অনেক অনেক জিনিসকে আমার আপগ্রেডেড করতে হবে, যে জিনিসগুলো আমি ভাবি এটা এভাবে কাজ করবে, আমি ভাবি এটা এরকম, আমি ভাবি এটা এর বাইরে অন্য কিছু করা যায় না। এবং যখন একজন মেন্টর, একজন কোচ আমার লাইফে আসে, তখন সে টোটালি আমার ভাবনার বাইরে গিয়ে একটা কথা বলে, এবং এক্স্যাক্টলি ওই কথাটাই আমার জন্য দরকার। বিকজ আমি যা কিছু জানি এটা দিয়ে যদি আমার লাইফটা চেঞ্জ হয়ে যেত, তাহলে আমি অলরেডি চেঞ্জ করে ফেলতাম। আই হোপ আপনারা এই পয়েন্টটা পিক করেছেন। সেকেন্ডলি, রিচ পিপলদের মাইন্ডসেট এভাবে কাজ করে যে দেয়ার ইজ নো ল্যাক, আমাদের কোনো কিছুর কমতি নেই, এইরকম একটা বিশ্বাস রিচ পিপলদের মধ্যে থাকে। হ্যাঁ, পুয়ার পিপলদের মতামত অনুযায়ী দেশের আর্থিক সংকট, এই ঝামেলা সেই ঝামেলা, অ্যান্ড এই কারণে মানুষজন কিনে না, এইরকম একটা মাইন্ডসেট থাকে। বাট রিচ পিপলের মাইন্ডসেট হচ্ছে, আমি যদি চিন্তা করি এই বছর আমি 1 কোটি টাকা আর্নিং করবো, তার মানে এই 1 কোটি টাকা অন্য মানুষের পকেটে রয়েছে, অ্যান্ড যেটা আমার কাছে নাই, বাট আমার ডিজায়ার আছে এটা আমি আর্নিং করব, তার মানে এই টাকাটা এখন অন্য মানুষের পকেটে আছে। এবং রিচ পিপলদের থিঙ্কিং অনুযায়ী এই টাকা আর্নিং করার একমাত্র ওয়ে হচ্ছে ওই মানুষের লাইফে এমন একটা ভ্যালু ডেলিভার করা, এমন একটা প্রবলেমের সলিউশন করা, যার কাছে এই টাকাটা রয়েছে, যার পকেটে এই টাকাটা রয়েছে, এবং সে তার লাইফের এই প্রবলেমটাকে সলভ করতে চায়, অ্যান্ড তার কাছে এই প্রবলেমটা সলভ করার ভ্যালু বেশি রেদার দেন তার পকেটে টাকাটা সে ধরে রেখে দিবে। এর মিনিং হচ্ছে কি, আপনি অন্য একজন মানুষ যে একটা প্রবলেমে রয়েছে, যার
এই প্রবলেম সলভ করার ডিজায়ার রয়েছে এবং যার পকেটে এই প্রবলেম সলভ করার টাকা রয়েছে, এই মানুষটাকে তার প্রবলেমের সলিউশন করেন সো দ্যাট সে তার পকেটের টাকাটা আপনাকে দিতে চায়, কারণ সে এই টাকা পকেটে ধরে রাখার তুলনায় ওই প্রবলেমটাকে সলভ করা বেশি ভ্যালুয়েবল মনে করে। এবং রিচ পিপলদের থিঙ্কিং অনুযায়ী এই জিনিসটা একটা অ্যামেজিং সলিউশন, যে আমি আমার টাকার প্রবলেমের কথা চিন্তা না করে অন্য মানুষ কোন প্রবলেমে আছে, যে প্রবলেমটা আমি সলভ করতে পারি। একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস আপনি সলভ করতে পারেন তার মানে এইটা সলভ করা আপনার জন্য সহজ। মানি প্রবলেম আপনি সলভ করতে পারছেন না, আপনার মানি প্রবলেম আপনার সলভ করা এখন কঠিন। তার মানে এই কঠিন জিনিসটার দিকে ফোকাস না দিয়ে আপনি যেই প্রবলেমটা সলভ করতে পারেন, হ্যাঁ, একজন মানুষ হয়তো, আমার একজন স্টুডেন্ট, ওনার নাম আরিফিন ভাই, অ্যান্ড আরিফিন ভাই জব ছেড়ে দিয়ে বিজনেসে আসতে চান, অ্যান্ড উনি জব কুইট করে ফেলেছে। এই জব কুইট করার ক্ষেত্রে তার একটা মেন্টাল স্ট্রেংথের দরকার ছিল, এবং তার ফিল হয়েছে অনেক মানুষের লাইফে এই মেন্টাল স্ট্রেংথের দরকার, এবং তার বিজনেসটা তিনি এক্স্যাক্টলি এই জিনিসের উপরে বিল্ড করেছে। অ্যান্ড ফাইন্ড ইউর ফায়ার নামে সে একটা প্রোগ্রাম নামিয়েছে, যেখানে প্রথম যে ব্যাচটা সে রান করেছে সেখানে 50 জন স্টুডেন্ট ছিল। দ্যাট মিনস আরিফিন ভাই কী করেছে, অন্য একটা মানুষের লাইফের একটা প্রবলেম হচ্ছে, তারা তাদের লাইফের ফায়ারটাকে খুঁজে পায় না, তাদের মেন্টাল স্ট্রেংথটাকে পায় না, এবং আরিফিন ভাই যেহেতু এই প্রবলেমটাকে সলভ করে ফেলেছে, সে পরবর্তীতে এই সলিউশনটা অন্য মানুষের লাইফে দিচ্ছে, এবং অন্য মানুষ তাকে টাকা দিচ্ছে বিকজ তাদের প্রবলেমটা আরিফিন ভাই সলভ করছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এই জিনিসটা এভাবে ওয়ার্ক করছে যে আপনি অন্য একটা মানুষের লাইফটাকে কীভাবে ইজিয়ার করছেন। এটা হতে পারে আপনার একটা সার্ভিস দিয়ে, এটা হতে পারে আপনার একটা প্রোডাক্ট দিয়ে, এটা হতে পারে আপনার কোচিং প্রোগ্রাম, আপনার বই, আপনার হোম স্টাডি কোর্স, হোয়াট এভার আপনি যেটা বানাচ্ছেন, এবং আপনি এই প্রবলেমটা যদি সলভ করতে না পারেন, এবং আপনি শুধু অন্য মানুষের প্রবলেম সলভ করতে না পারেন, আর আপনি ফিল করেন আপনার মানি প্রবলেম এসে তারা সলভ করবে, এটা এভাবে কখনো কাজ করে না। সো যে পয়েন্টটা আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে দেয়ার ইজ নো ল্যাক, কোনো কিছুর অভাব অর্থনীতিতে নেই, পৃথিবীতে নেই, বিকজ পৃথিবীতে প্রতিদিন $100 ট্রিলিয়ন সার্কুলেট হচ্ছে। তার মানে টাকার অভাব তো অর্থনীতিতে নাই। অর্থনীতিতে অভাব না থাকলেও আমাদের মাইন্ডসেটের মধ্যে যখন আমরা অভাবটা রেখে দিচ্ছি, এটা একটা পুয়ার মাইন্ডসেট। দ্যাট ইজ ওয়াই আমাদের না, বেশিরভাগ মানুষের লাইফের রেজাল্টটা আসে পুয়ার অ্যাসেটের মাধ্যমে। এবার আসেন, এই যে আমরা ওয়েলদি হতে চাই, ওয়েলথ অ্যাকচুয়ালি কি? ওয়েলথ ইজ ইয়োর অ্যাবিলিটি টু ক্রিয়েট ভ্যালু সামওয়ান আদার দ্যান ইউ। অর্থাৎ ওয়েলথ এর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে আপনার অ্যাবিলিটি, কিসের অ্যাবিলিটি? টু ক্রিয়েট ভ্যালু, একটা ভ্যালু তৈরি করতে পারা ফর সামওয়ান আদার দেন, এটা আপনার জন্য না, অন্য একটা মানুষের জন্য, যাতে তাকে আপনি এই ভ্যালুটা দিতে পারেন এবং সে আপনাকে তার টাকাটা দিতে পারে। এবং একটা জিনিস মনে রাখবেন, অলওয়েজ স্টার্ট উইথ দ্য প্রবলেম অফ দ্য পিপল। আপনি যেই মানুষটাকে সার্ভ করতে চান, ওই মানুষটা অ্যাকচুয়ালি কোন প্রবলেমে আছে, ওই প্রবলেমটাকে সলভ করার মাধ্যমে আপনার বিজনেসটা যাতে শুরু হয়। অ্যান্ড যদি আপনি 3টা পয়েন্ট কভার করতে পারেন, প্রথম পয়েন্ট হচ্ছে বিগ পুল অফ পিপল, অর্থাৎ অনেক মানুষের লাইফে এই প্রবলেমটা আছে। নাম্বার 2 হচ্ছে, বাই দ্য ওয়ে, প্রথমটা হচ্ছে বিগ ইনাফ প্রবলেম, অনেক বড় একটা প্রবলেম নিয়ে আপনি কাজ করছেন। দ্বিতীয়টা হচ্ছে বিগ পুল অফ পিপল, অনেক মানুষের লাইফে এই প্রবলেমটা আছে। অ্যান্ড থার্ডলি বিগ ডিপ পকেট, তাদের পকেটে টাকা রয়েছে এই প্রবলেমটা সলিউশন করার জন্য। তাহলে আপনার জন্য ধনী না হওয়া কঠিন, ধনী হওয়া আপনার জন্য সহজ, যদি আপনি এই ওয়েতে ওয়ার্ক করতে পারেন। এবং আমরা বেশিরভাগ সময় চিন্তা করি যে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, বাট প্রোডাক্ট নিয়ে কাজ করব এই থিঙ্কিংটা ভুল। বিকজ আমাদেরকে থিঙ্কিংটা শুরু করতে হবে, আমি কোন মানুষকে সার্ভ করছি, তার কোন প্রবলেমটাকে আমি সার্ভ করছি, এবং এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য আমি কোন প্রোডাক্টটা ডেলিভার করছি। এটা হতে পারে প্রোডাক্ট, হতে পারে আমি যখন মানুষের প্রবলেম সলভ করছি তখন আমি আমার
ইউটিউব ভিডিওর মাধ্যমে করছি, আমি আমার কোর্সের মাধ্যমে করছি, আমি আমার কোচিংয়ের মাধ্যমে করছি, আমি আমার ইনার সার্কেলের মাধ্যমে করছি, দিস ইজ মাই প্রোডাক্টস। সো দেয়ার আর টু টাইপস অফ প্রোডাক্ট, পৃথিবীতে দুই টাইপের প্রোডাক্ট রয়েছে। একটা হচ্ছে ট্রানজ্যাকশনাল প্রোডাক্ট, আরেকটা হচ্ছে ট্রান্সফরমেশনাল প্রোডাক্ট। ট্রানজ্যাকশনাল প্রোডাক্ট কোনটা? আপনি আজকে ভাত খাবেন, চাল কিনছেন, এটা একটা ট্রানজ্যাকশনাল। আপনি কফি খাবেন, আপনি চা খাবেন, চা পাতা কিনছেন, এটা একটা ট্রানজ্যাকশনাল প্রোডাক্ট। এবং ট্রান্সফরমেশনাল প্রোডাক্ট হচ্ছে যেটা মানুষের লাইফকে চেঞ্জ করে, তার হেলথকে আপগ্রেড করে, তার রিলেশনশিপকে আপগ্রেড করে, অথবা তার ওয়েলথ ক্রিয়েশন, মানি ক্রিয়েশন, এই জায়গাটাকে আপগ্রেড করে। এবং আপনি যদি ট্রানজ্যাকশনাল কোনো কিছু নিয়ে বিজনেস করেন, ওই ক্ষেত্রে আপনি মার্জিন রাখতে পারবেন কম। বাট আমরা যারা ট্রান্সফরমেশনাল কোনো কিছু নিয়ে কাজ করছি, তখন আমরা মার্জিন রাখতে পারি আমাদের মতো, বিকজ আমার প্রোগ্রামের প্রাইস 1 লাখ হবে নাকি 10 লাখ হবে নাকি 10,000 হবে, এটা আমি নিজে সিলেক্ট করতে পারি। বাট আপনি যখন চা পাতা বিক্রি করবেন, তখন আপনি এটা সিলেক্ট করতে পারবেন না যে আমি কি 1,000 রাখবো নাকি 10,000 রাখবো নাকি 1 লাখ রাখবো। আপনি কখনো 1 লাখ রাখতে পারবেন না যদি না আপনি ওই লেভেলের পিপলের প্রবলেম সলভ করেন এবং ওই লেভেলের ব্র্যান্ডিং বোঝেন, যার মাধ্যমে আপনি 1 লাখ টাকা 1 কেজি চা পাতা রাখতে পারেন। বাই দ্য ওয়ে, রাখা যাবে না কথাটা ভুল। যদি আপনার পিপল ঠিক থাকে, যারা এক্সট্রিমলি রিচ পিপল, এবং বাংলাদেশে সেই পিপল পাবেন নাকি জানি না। এবং দ্বিতীয়ত, লাইক আপনি আপনার ব্র্যান্ড ভ্যালু তাদের মাইন্ডে এরকমভাবে ক্রিয়েট করতে পারেন কিনা। সো ওই জায়গায় যদি আপনি ওয়ার্ক করতে পারেন, তাহলে হয়তো ট্রানজ্যাকশনাল প্রোডাক্টকে আপনি একটা প্রিমিয়াম ভ্যালু মার্কেটে নিয়ে আসতে পারবেন, এছাড়া আপনার দ্বারা সম্ভব না। বাট ট্রান্সফরমেশনাল প্রোডাক্টের মাধ্যমে এটা অনেক বেশি ইজিয়ার। বাই দ্য ওয়ে, আপনি যেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন না কেন, এটা ট্রানজ্যাকশনাল হোক অথবা ট্রান্সফরমেশনাল হোক, আপনাকে অ্যাকচুয়ালি সেলস করতে হয়। এবং সেলস নিয়ে যদি আপনি যথেষ্ট ভালোভাবে জানেন, ভালোভাবে বোঝেন, তাহলে আপনার দ্বারা সেল করা সহজ। এখন প্রশ্ন হচ্ছে, কোন প্রোডাক্ট সেল করা বেশি সহজ? ট্রুলি আমার কাছে ট্রান্সফরমেশনাল প্রোডাক্ট সেল করা বেশি সহজ। কিন্তু আমি যদি বেশিরভাগ মানুষের কথা চিন্তা করি, তাহলে তাদের কাছে ট্রানজ্যাকশনাল প্রোডাক্ট সেল করা বেশি সহজ, কারণ ওইটা মানুষ অলরেডি নিজে থেকে চাচ্ছে। দেখেন, ট্রান্সফরমেশনাল প্রোডাক্ট যখন আপনি বিক্রি করেন, লাইক একটা কোর্স, এই কোর্সকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা শুধুমাত্র একটা লার্নিং। এই জিনিসটা মানুষ 1 লাখ টাকা দিয়ে কিনছে, 10 লাখ টাকা দিয়ে কিনছে। আর যখন আপনি শোরুমে একটা গাড়ি রাখছেন, এই গাড়িটা মানুষ দেখছে, ধরছে, এটার মধ্যে উঠছে, তারপরে কিনছে। সো দ্যাট বেশিরভাগ মানুষের প্রেক্ষাপট থেকে যদি আমি চিন্তা করি, তাহলে ট্রানজ্যাকশনালটা সেল করা ইজিয়ার ট্রান্সফরমেশনাল তুলনায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে, তাহলে আলিফ ভাই, আপনার জন্য কেন এটা বেশি সহজ? এটার একটা দারুণ রিজন রয়েছে। রিজনটা হচ্ছে, আমরা যারা ঢাকা বোর্ডের স্টুডেন্ট, পড়ালেখা দিয়ে বুঝাই তাহলে বুঝবেন, আমরা যখন এসএসসির বোর্ড কোশ্চেন সলভ করতাম, এইচএসসির বোর্ড কোশ্চেন সলভ করতাম, তখন আমরা ফিল করতাম কুমিল্লা বোর্ডের কোশ্চেন বেশি কঠিন হয়। এটা আমাদের ফিলিংস ছিল, আমারও একটা ফিলিংস ছিল। অ্যান্ড আমার কাছে ফিল হতো ঢাকা বোর্ডের কোশ্চেন অনেক বেশি সহজ কুমিল্লা বোর্ডের তুলনায়, কারণ এটা আমরা ঢাকায় পড়াশোনা করতে 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 এই জিনিসটার সাথে পরিচিত হয়ে গিয়েছি। কিন্তু একজন টিচার এসে একদিন আমাকে শেয়ার করলেন, আমাকে না, আমাদের সবাইকে শেয়ার করলেন যে, উনি একজন বুয়েটের ভাইয়া ছিলেন, উনি শেয়ার করলেন কুমিল্লা বোর্ডের কোশ্চেন অনেক বেশি সহজ ঢাকা বোর্ডের তুলনায়, কিন্তু ঢাকার পোলাপানদের কাছে এটা বেশি, ঢাকা বোর্ডেরটা সহজ লাগে। এটার কারণ হচ্ছে তারা কঠিন জিনিসগুলো নিয়েই প্র্যাকটিস করেছে। দ্যাট ইজ ওয়াই, লাইক ওই সহজ জিনিসটা যেহেতু তারা প্র্যাকটিস করেনি, সেই কারণে তাদের কাছে কঠিন লাগে। সেম অ্যাজ আমি ট্রান্সফরমেশনাল প্রোডাক্ট সেল করতে 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 এটা আমার কাছে এতটা ইজিয়ার হয়ে গিয়েছে যে এটাই আমার কাছে সহজ লাগে। আর ট্রানজ্যাকশনালটা এইটার তুলনায় আমার থেকে কঠিন লাগে। এমন না যে জিনিসটা কঠিন, তার মানে আপনি যেটা পারেন সেটাই আপনার কাছে অ্যাকচুয়ালি সহজ। এবং এক্স্যাক্টলি এইটা রিচ পিপলদের মাইন্ডসেটের আরেকটা বড় জায়গা। সেটা কি? সেটা হচ্ছে, আমি বাইবর্ন কোনো কিছু শিখে আসিনি। বাইবর্ন, আপনি হাঁটতে পারেন, আপনি কথা বলতে পারেন, গ্রেট, আপনি পৃথিবীতে আসার পরে এটা শিখেছেন। ইভেন আপনি যখন ছোট ছিলেন, তখন আপনার লাইক এরকম এরকম আপনার ঘাড় নড়াচড়া করতো, অ্যান্ড আপনার নেক সাপোর্ট দরকার ছিল যাতে আপনার ঘাড় ভেঙে না যায়। আপনি ছোট বাচ্চাদেরকে গিয়ে দেখবেন যে ওদের ঘাড়ের মধ্যে সাপোর্ট দিয়ে রাখে কেন? যাতে কট করে ঘাড়টা ভেঙে না যায়। এমনভাবে আপনি পৃথিবীতে এসেছেন, এবং আজকে যেহেতু আপনি অনেক কিছু করতে পারেন, আপনি ড্রাইভিং করতে পারেন, আপনি বাইক চালাতে পারেন, আপনি কথা বলতে পারেন, আপনি হাঁটতে পারেন, দ্যাট মিনস
আপনি শিখতে পারেন, না শিখে তো এগুলো করেননি। সো রিচ পিপলদের একটা বড় ধরনের বৈশিষ্ট্য হচ্ছে, আমি কোনো একটা জিনিস জানি না, আজকে আমি জানি না, এর মিনিং এটা না যেটা আমি কখনো পারবো না, বিকজ আমি শিখতে পারি। আমি সেল জানি না, গ্রেট, আমি সেল শিখতে পারি। আমি মার্কেটিং জানি না, গ্রেট, আমি মার্কেটিং শিখতে পারি। সো এটা রিচ পিপলদের আরেকটা বড় ধরনের বৈশিষ্ট্য। সো আপনি যেটা নিয়ে ওয়ার্ক করেন না কেন, আপনি শিখতে পারেন যে কীভাবে হচ্ছে গিয়ে সেল জেনারেশন করতে হয়, গ্রেট। সো দেখেন, আমরা প্রথমে যেটা শেয়ার করেছি সেটা হচ্ছে মাইন্ডসেট প্লাস স্কিল সেট প্লাস টুল সেট ইজ ইকুয়ালস টু অ্যাসেট, এবং ইভেনচুয়াল আমরা যেখানে আসলাম সেটা হচ্ছে বিগ ইনাফ প্রবলেম, বিগ পুল অফ পিপল, বিগ ডিপ পকেট। এই তিনটা কোয়ালিটি যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে আপনার দ্বারা গরিব থাকা কঠিন হয়ে যাবে, আপনি ধনী না হওয়া আপনার দ্বারা কঠিন হয়ে যাবে। এবার আসেন, এই যে সেলস আমরা যখন করতে যাই, তখন আমরা কোন ডিসঅ্যাডভান্টেজের কারণে করতে পারি না এবং আমি কোন অ্যাডভান্টেজের কারণে করতে পারি। বেশিরভাগ মানুষ কোন ডিসঅ্যাডভান্টেজের কারণে করতে পারে না, আমি যেটার মাধ্যমে করতে পারি এক্স্যাক্টলি সেই জিনিসটা আমি আপনাকে শেয়ার করব, যাতে আপনি আরও বেশি বেটার হতে পারেন সেল জেনারেশনের ক্ষেত্রে। যেই ডিসঅ্যাডভান্টেজটা নিয়ে বেশিরভাগ মানুষ অপারেট করে সেটা হচ্ছে দে লাভ দ্য মানি অ্যান্ড ইউজ দ্য পিপল। অর্থাৎ তাদের যে পিপল যাদেরকে তারা সার্ভ করবে, তারা চায় এই পিপলদেরকে ইউজ করতে, এবং তারা তাদের পকেটে টাকাকে আসলে ভালোবাসে, তারা মানুষকে ভালোবাসে না। আই প্রমিস ইউ বেশিরভাগ মানুষ, বেশিরভাগ সেলার এই পয়েন্ট থেকে অপারেট করে। তারা শুধুমাত্র কোনো একটাভাবে ওই টাকাটাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং যাদেরকে তারা সার্ভ করে তাদেরকে ইউজ করে। এবং আমি কোন অ্যাডভান্টেজটা ইউজ করি? এক্স্যাক্টলি উল্টা অ্যাডভান্টেজ। এবং রিচ পিপলরা এই অ্যাডভান্টেজটা ইউজ করে, সেটা হচ্ছে দে লাভ দ্য পিপল অ্যান্ড ইউজ দ্য মানি। তারা পিপলকে ভালোবাসে এবং তাদের মানিকে ইউজ করতে দেয় তাদের ডেভেলপমেন্টের জন্য। হোয়াট? আপনি বলতে পারেন, জালিফ ভাই, আপনি আপার এন্ডে 10 লাখ টাকার প্রোগ্রাম আছে আপনার, তাহলে লাইক আপনি আবার বললেন যে আপনি পিপলকে ভালোবাসেন অ্যান্ড মানিকে আপনি পিপলের মতো ভালোবাসেন না, তাহলে 10 লাখ টাকার প্রোগ্রাম আপনার কেন আছে? গ্রেট কোশ্চেন। আমার 10 লাখ টাকার প্রোগ্রাম আছে বিকজ আই লাভ দ্য পিপল অ্যান্ড ইউজ দ্য মানি। তারা যাতে তাদের 10 লাখ টাকা ইউজ করতে পারে তাদের ডেভেলপমেন্টের জন্য। অ্যাজ সেম অ্যাজ আপনি হয়তো ভাবেন যে আপনার কাস্টমার আপনার উপর ইনভেস্ট করে না, আপনার উপরে কেউ ইনভেস্ট করে না, আমার উপরে আপনারা কেউ ইনভেস্ট করেন না। আপনি যদি কোনো এক সময় আমার কোনো একটা পেইড প্রোগ্রাম কিনে থাকেন, অথবা লাইক বড় ধরনের কোনো পেইড প্রোগ্রাম কিনে থাকেন, কিংবা আপনি যাই করেন না কেন, অন্য যে কোনো মানুষের থেকে আপনি কিনে থাকেন, আপনি তো লাইফে কিছু না কিছু কিনেছেন। আপনি কখনো আমার উপরে কোনো টাকা ইনভেস্ট করেন না, আপনি কখনো অন্য মানুষের উপরে কোনো টাকা ইনভেস্ট করেন না, আপনি নিজের উপরে ইনভেস্ট করেন থ্রু মি, আমার মাধ্যমে আপনি আপনার উপর ইনভেস্ট করেন। অ্যাজ সেম অ্যাজ আপনার কাস্টমার যখন আপনার থেকে কোনো একটা কিছু কিনে, তখন সে সেই টাকাটা নিজের উপরে ইনভেস্ট করে থ্রু ইউ, আপনার মাধ্যমে, এবং আপনার যে সলিউশন, সেই সলিউশনটাকে সে বেশি ভ্যালুয়েবল মনে করে, দ্যাট ইজ ওয়াই সে কিনছে। সো আপনি যদি এই একটা অ্যাডভান্টেজ ইউজ করতে পারেন যে আপনি মানুষকে ভালোবাসেন তাদের টাকার তুলনায়, তাহলে আপনার জন্য সেল জেনারেশন করা অনেক বেশি ইজিয়ার হবে। আপনি আগে যেরকম হার্ড মনে করতেন জিনিসটাকে, এত বেশি হার্ড মনে হবে না। সো এবার আসেন, এই যে মানি ট্রি বলে আমরা শুরু করলাম, অ্যাকচুয়ালি মানি ট্রি জিনিসটা আমি কিভাবে বুঝি এবং কিভাবে আমার লাইফে আমি ক্রিয়েট করেছি, অ্যান্ড আপনি কিভাবে করতে পারেন। এই জিনিসটাকে আমি বলি সেলফ রিপ্লেনিশিং অ্যাসেট। সেলফ রিপ্লেনিশিং অ্যাসেট মানে কি? সেলফ রিপ্লেনিশিং অ্যাসেট মানে হচ্ছে যেই অ্যাসেটটা প্রতিনিয়ত রিনিউ হয়। অর্থাৎ আপনি যদি এটা একবার বিক্রি করেন, তাহলে এটা লাইক এমন না যে আপনার লাইফ থেকে চলে যাবে, এটা আবার রিনিউ হবে, আবার বিক্রি করতে পারবেন। ওয়াশিং মেশিনের ওইখানে আমাদের একটা বই আছে, বইটা লাগবে। সো এটার মিনিং কি? যে জিনিসটা প্রতিবার রিনিউ হবে এবং আমি এটাকে আবার বিক্রি। দেখেন, আপনি যদি একটা ফ্ল্যাট কিনেন এবং ফ্ল্যাটটা 2 কোটি টাকা দিয়ে কিনে আমার কাছে 3 কোটি টাকা বিক্রি করতে পারেন,
তার মানে এই ফ্ল্যাটটা আর আপনার কাছে নাই, এটা আমার হয়ে গিয়েছে এবং এটাকে আপনি আর বিক্রি করতে পারবেন না। বাট হোয়াট ইফ আপনি একটা বই লিখলেন এবং এই যে একটা বই, এটা আমার বই না, এটা যার বই আমি তার নাম বলবো না। সো উনি যে বইটা লিখেছেন আমি জানি না উনি কত পিস বিক্রি করেছেন। আমি বাংলাদেশের থেকে যদি উদাহরণ দেই তাহলে কাঞ্চন স্যারের ক্যাশ মেশিন বইটা হয়তো আপনারা কম বেশি অনেকে পড়েছেন, কোচ কাঞ্চন স্যারের লেখা, এবং এই বইটা আমার খুবই ফেভারেট ক্যাশ মেশিন। সো ক্যাশ মেশিন স্যার হয়তো এই পর্যন্ত 70-80-90 হাজার পিস সেল করেছে, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইজ, এবং তিনি যেটা সেল করেছে তিনি চাইলে আরও 70,000 পিস সেল করতে পারবেন। কেন? বিকজ এটা একটা সেলফ রিপ্লেনিশিং অ্যাসেট যেটা প্রতিনিয়ত রিনিউ হচ্ছে। এবং আমি যখন একটা কোর্স ডেভেলপ করি, আমি যখন একটা হোম স্টাডি কোর্স বানাই, আমি যখন একটা মাস্টার মাইন্ড প্রোগ্রাম ক্রিয়েট করি, আমি যখন একটা লাইক ওয়েবিনার ডেভেলপ করি, এই প্রত্যেকটা জিনিস আমার একটা সেলফ রিপ্লেনিশিং অ্যাসেট, যেটা আমি যত মানুষের কাছে বিক্রি করি না কেন এটা আমি আরও মানুষের কাছে বিক্রি করতে পারবো এবং এটা শেষ হয়ে যাবে না, নাই হয়ে যাবে না। সো আপনি যদি এইরকম আপনার জন্য সেলফ রিপ্লেনিশিং অ্যাসেট বিল্ড করতে পারেন, এটা হতে পারে একটা বই, এটা হতে পারে একটা হোম স্টাডি কোর্স, এটা হতে পারে একটা লাইফ কোচিং, এটা হতে পারে একটা লাইক ইনার সার্কেল, হোয়াট এভার, আপনি যদি ডেভেলপ করতে পারেন অন্য মানুষের জন্য এবং এটা যদি অন্য মানুষের প্রবলেম সলভ করে, তাহলে আপনার জন্য বছরে আমি যতটুকু ক্যালকুলেশন করেছিলাম লাইক 94 লাখ অথবা 96 লাখ টাকা স্টার্টিং পর্যায়ে প্রথম বছরে 94 বা 96 লাখ টাকা আর্নিং করা সহজ। সো এক্স্যাক্টলি আমি এই নাম্বারটা হিট করেছি আমার প্রথম বছরে। এবং বয়সের দিক দিয়ে চিন্তা করলে আমি খুবই কম বয়সী একজন মানুষ, আমি যদি এটা পারি তাহলে যারা আমার চেয়ে বেশি অভিজ্ঞ, যারা বয়সে বড়, তারা আরও ইজিলি এটা পারবে। বাই দ্য ওয়ে, অভিজ্ঞতা বয়সের উপরে আসে না, অভিজ্ঞতা আসে আপনি কত দ্রুত শুরু করেছেন এবং কত ডেপথ পর্যন্ত গিয়েছেন। সো দ্যাট, বাট আপনি আমার থেকে পৃথিবী যেহেতু বেশি দেখেছেন, তার মানে কিছু কিছু এমন অভিজ্ঞতা আপনার নিশ্চয়ই রয়েছে যে অভিজ্ঞতাগুলো আমার নেই, এবং যেহেতু আমি এটা পেরেছি আমার প্রথম বছরে করতে, তার মানে আমি যেই ওয়েতে এটা করেছি আপনি যদি এক্স্যাক্টলি সেম ওয়েটা পান তাহলে আপনি এটা করতে পারবেন। সো এবার আসেন কিভাবে এই 94 লাখ অথবা 96, আমার এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই, 94 লক্ষ অথবা 96 লক্ষ যে কোনো একটা নাম্বার হবে, আপনি যদি বছরে এরকম একটা অ্যামাউন্ট হিট করতে চান তাহলে হোয়াট টু ডু, কী করতে হবে? স্টেপ নাম্বার 1, আপনার প্রতি মাসে 1000 লিড জেনারেশন করতে হবে। লিড জেনারেশন 1000 প্রতি মাসে করা মানে কি? আপনি 12 মাসে 12,000 এমন মানুষ পেয়েছেন যাদেরকে আপনি অফার করতে পারেন আপনার কোনো একটা প্রোডাক্ট, তার মানে আপনার লিড জেনারেট করতে হবে। অ্যান্ড আপনার 2000 টাকার একটা অফার থাকতে হবে, আপনার 5000 টাকার একটা অফার থাকতে হবে, আপনার 50,000 টাকার একটা অফার থাকতে হবে। এই 3 ক্যাটাগরির অফার আপনার থাকতে হবে। আপনি হয়তো ফিল করতে পারেন যে ভাই আমি 2000 টাকায় মানুষের সকল সমস্যার সমাধান করতে পারবো, এটা আপনি অ্যাকচুয়ালি পারবেন না। বিকজ আপনি যখন একটা সমস্যার সমাধান করবেন তখন তার নতুন আরও কয়েকটা প্রবলেম ক্রিয়েট হবে, জাস্ট বিকজ সে ওই প্রবলেমটার সলিউশন করেছে এই কারণে। এবং আপনি যদি ওই প্রবলেমটার সলিউশন করতে পারেন তাহলে আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন সেম মানুষটা থেকে। এটার মিনিং কি? ধরেন আপনার কি গাড়ি আছে? অ্যান্সার হচ্ছে ইয়েস অথবা নো। হয়তো আপনার আছে অথবা আপনার নেই। যদি আপনার গাড়ি না থাকে তাহলে আপনার কখনো গাড়ির ড্রাইভার দরকার হয়নি, আপনার কখনো পেট্রোল পাম্পে যাওয়ার দরকার হয় না, আপনার কখনো চাকা যদি নষ্ট হয়ে যায় চাকা কিনতে হয় না, অ্যান্ড আপনার অনেক কিছু করতে হয় না। বাট যদি আপনার গাড়ি থাকে, আপনার গাড়ি যতক্ষণ ছিল না ততক্ষণ এই প্রবলেমগুলো আপনার ছিল না, যখনই আপনি গাড়ি কিনেছেন তখন রিলেটেড এই প্রবলেমগুলো আপনার লাইফে এসেছে। দ্যাট মিনস এভরি সলিউশন ক্রিয়েটস আ নিউ প্রবলেম। পৃথিবীর প্রত্যেকটা সলিউশন একটা নতুন প্রবলেমের জন্ম দেয়। তার মানে আপনি মানি ইনকাম করা একটা প্রবলেমের সলিউশন, এটা ইনকাম করার পর আপনার বুঝতে হবে মানিকে কীভাবে ম্যানেজ করতে হয়। মানি ম্যানেজ করা আরেকটা প্রবলেমের সলিউশন, আপনাকে তারপরে শিখতে হবে মানি কীভাবে মাল্টিপ্লাই করতে হয়। মানি মাল্টিপ্লিকেশন আরেকটা প্রবলেমের সলিউশন, তখন আপনার শিখতে হবে কীভাবে জেনারেশনাল ওয়েলথ ক্রিয়েশন করতে হয়। তার মানে আপনি যখনই একটা লেভেলের প্রবলেম সলভ করছেন এইটা নেক্সট লেভেলের প্রবলেমের জন্ম দিচ্ছে। এবং আমি যদি ওই নেক্সট লেভেলের প্রবলেমটার সলিউশন না রাখি, ধরেন যে আমি 10 লাখ টাকার কোনো প্রোগ্রাম রাখি নেই, তার মানে এই না যে যেই মানুষটা
ওই প্রবলেমটার সলিউশন করতে চায়, সে সলিউশন করবে না, মিনিং কিন্তু এটা না। সে সলিউশন করবে কার থেকে করবে? অন্য একজন মানুষের থেকে যার কাছে 10 লাখ টাকার সলিউশনটা রয়েছে। ট্রুলি আমার কাছে যদি সলিউশন না থাকে, আপনি তো বসে থাকবেন না, আপনি অন্য মানুষের কাছে চলে যাবেন। সেম এজ আপনি ভাবলেন যে 2000 টাকার অফার, 5000 টাকাটা রাখার দরকার আছে, বিকজ অন্য মানুষ আবার বড় প্রবলেমে পড়বে। 5000 টাকাটার পরে কেন 50,000টা রাখার দরকার আছে? বিকজ কিছু কিছু মানুষ থাকবে যারা রিয়েলি প্রিমিয়াম পিপল, যারা রিচ পিপল, এবং যারা আপনার থেকে হাই ভ্যালু সলিউশন চায়। দ্যাটস ওয়াই আপনার দরকার হবে। হ্যাঁ, আমি এটা বলছি না যে সবার জন্য আপনার হাই ভ্যালু সলিউশন সবার জন্য না, পুয়ার পিপলদের জন্য এটা না, যারা নিজেদের ট্রান্সফরমেশনের ভ্যালু দিতে না জানে তারা এটার জন্য না। বাই দ্য ওয়ে, এই ম্যাথমেটিক্সটা কীভাবে কাজ করছে, কিভাবে এটা 96 লাখ টাকা হিট করে বা 94, আমরা নাম্বারটা এখনই পেয়ে যাব। ধরেন আপনি 12,000 মানুষ লিড জেনারেশন করেছেন প্রতি বছর, মানে মাসে 1,000 করে, এবং সেইখান থেকে মাত্র 10% মানুষ যদি আপনার 2,000 টাকার অফারটা কিনে, তার মানে 1200 মানুষ আপনার 2,000 টাকার অফার কিনলো, এখান থেকে আপনার 24 লাখ টাকা রেভিনিউ হবে। এটা খুবই সিম্পল। আমি যখন প্রথম বছর শুরু করেছি তখন আমার 2,000 টাকার একটা অফার ছিল, অ্যান্ড আমি এটা হিট করতে পেরেছি। দ্বিতীয়ত, আপনার 5,000 টাকার অফার আপনি সেই 1200 মানুষকে অফার করবেন যারা 2,000 টাকার সলিউশন আপনার থেকে নিয়েছে, অ্যান্ড আপনার সলিউশন যদি এলিগেন্ট হয়, খুবই ভালো হয়, দারুণ হয়, তাদের লাইফে আপনি যেটা প্রমিস করেছেন সেটা যদি তারা পায়, আপনি তাদেরকে না কিনে রাখতে পারবেন না, তারা জোর করে হলো আপনার থেকে কিনবে, বিকজ আপনি যেই প্রমিস করেছেন তার চেয়ে বেশি ভ্যালু ডেলিভার করেছেন। এবং আমি যখন প্রথম 2,000 টাকার পর 5,000 টাকার অফার দিয়েছিলাম, তখন 70% মানুষ এটা কিনেছে। 70%! এটা আমার নিজেরই বিলিভ করতে কষ্ট হয়। কেন? কারণ যখন আমি অফার দিয়েছি, আমার মনে আছে আমি পেমেন্ট করার অপশনটা তখনও দেই নেই। সবাই চ্যাট বক্সে লেখা শুরু করেছে যে ভাই পেমেন্ট কিভাবে করব, সবার আগে জয়েন করব। এবং কিউএনএ সেকশনে তারা আমাকে বলছিল যে আলিফ ভাই, অলরেডি আমি মাত্র 2,000 টাকা আপনাকে পেমেন্ট করার মাধ্যমে যেই সলিউশন পেয়েছি, আপনি যদি এটা 5,000-এ না দিয়ে আমাকে 50,000-এ অফার করতেন, তারপর আমি এটা কিনতাম। এবং ইভেনচুয়ালি আমি আজকের দিনে ওই দিন যেটা আমি 5,000 বিক্রি করেছিলাম, এইটা আজকে আমার একটা 70,000 টাকার অফার, অ্যান্ড মানুষ এটা কিনে তারা হ্যাপি। কেন? বিকজ সেলফ রিফিনিশিং অ্যাসেটটা এতই মজার যে এইটা যদি আউটকাম জেনারেট করতে পারে, তাহলে আপনি চাইলে এটার প্রাইস বাড়াতে পারবেন। কিভাবে? যখন ভ্যালু এত বেশি বড় এবং প্রাইস এতটুকু ছোট, তখন মানুষ সবসময় এটা কিনবে। এবং এই প্রাইস কতটুকু আপনি নিচ্ছেন ডাজেন্ট ম্যাটার। যদি আমার 10 লাখ টাকার প্রোগ্রাম এটা হয়, তারপর এটা একটা ছোট প্রাইস, বিকজ এটার ভ্যালু অনেক বেশি বড়, এটার আউটকাম অনেক বেশি বড়, এটা মানুষের লাইফে যে রেজাল্ট প্রডিউস করে, এই রেজাল্ট অনেক বেশি বড়। দ্যাট ইজ ওয়াই এইখানে আপনি কত বসাচ্ছেন ডাজেন্ট ম্যাটার। যদি আপনার প্রাইস হয় বড়, ভ্যালু হয় ছোট, তাহলে আপনি সেল করতে পারবেন না। সো যেখানে ছিলাম, ওই 1200 মানুষের থেকে ধরেন এই 20% কনভার্সন রেট, অ্যান্ড 20% মানুষ আপনার 5,000 টাকার অফার কিনলো, তার মানে 240 জন মানুষ আপনার থেকে 5,000 টাকার একটা অফার নিয়েছে। এবং এটা এক্স্যাক্টলি, আমি যদি ক্যালকুলেট করতে চাই, বাই দ্য ওয়ে 240, 1200, ইয়াপ, আমার ম্যাথমেটিক্স ঠিক আছে। অ্যান্ড এক্স্যাক্টলি এইটা আপনাকে আরও 12 লক্ষ টাকা জেনারেট করবে। তার মানে আগে 24 লাখ, নতুন 12 লাখ ইজ ইকুয়ালস টু 34 লাখ, 36 লাখ। অ্যান্ড এর পরবর্তীতে আপনার 50,000 টাকার একটা অফার থাকতে হবে, 50,000 টাকার একটা অফার। এবং ওই 240 জন মানুষের থেকে যদি 60 জন মানুষ আপনার 50,000 টাকার অফারটা কিনে, তাহলে এইখানে আপনি আরও 30 লাখ, ইয়াপ 30 লাখ, হ্যাঁ 5-6-30, রাইট, 30 লাখ জেনারেট করতে পারছেন। তার মানে প্রিভিয়াস 36 লাখ, নতুন 30 লাখ ইজ ইকুয়ালস টু 66 লাখ এক বছরের হিসাবে। অ্যান্ড আপনি তো ফিল করতে পারেন যে
আলিফ ভাই, এইটা কি মানে খালি আপনি বলে ফেলছেন, মানে বলার নো? আমার এরকম অনেকগুলো অফার আছে। প্রথমত আমার 199 টাকার একটা অফার আছে, আমার 299 টাকার দুইটা অফার আছে, আমার 599 টাকার একটা অফার আছে, আমার 3000 টাকার দুইটা অফার আছে, আমার 4000 টাকার একটা অফার আছে, আমার 5000 টাকার দুইটা অফার আছে, আমার 10,000 টাকার দুইটা অফার আছে, আমার 15,000 টাকার একটা অফার আছে, আমার 20,000 টাকার একটা অফার আছে, আমার 30,000 টাকার একটা অফার আছে, আমার 50,000 টাকার একটা অফার আছে, আমার 70,000 টাকার একটা অফার আছে, আমার 1,00,000 টাকার দুইটা অফার আছে, আমার 1,30,000 টাকার একটা অফার আছে, এবং আমার 10,00,000 টাকার একটা অফার আছে। ইন টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, আমি এই পর্যন্ত 20টা অফার ক্রিয়েট করেছি। এবং একটা অফার দিয়েও যদি আমার মাত্র 10 লাখ করে আমি হিট করতে পারি, তার মানে 20টা দিয়ে আমি এই 2 কোটি, একটা অফার দিয়ে 10 লাখ হিট করলে 20টা দিয়ে মাত্র 2 কোটি। বাই দ্য ওয়ে, আমি বিগত 2 বছরে 2 কোটির অনেক বেশি জেনারেট করেছি। সো দ্যাট আমি 10 লাখের বেশি করে হিট করেছেন কিভাবে? এখন দেখেন, আমি যখন প্রথম 10 লাখ টাকার অফার দিয়েছি, তখন আমার ফিল হয়েছে দূর ভাই, কে আমার থেকে 10 লাখ টাকার অফার নিবে। কিন্তু ওই সময় আমি একটা দারুণ লার্নিং ইউজ করেছিলাম, সেটা হচ্ছে দ্য অফার ইউ ডোন্ট মেক, দ্য অফার দে ক্যান নট টেক। আপনি যে অফারটা বানান না, সেই অফারটা অন্য মানুষ নিতে পারবে না। আপনি ধরেন যে বানানই নাই, তাইলে তো কেউ নিতে পারবে না। যদি আপনি বানান, তাহলে একটা সম্ভাবনা আছে যে মানুষ নিবে অথবা নিবে না। এবং ওই যে আপনাকে বলেছিলাম, আপনার পরবর্তী অফার মানুষ তখনই নেয় যখন আপনি কারেন্টলি যে অফার তাকে অলরেডি দিয়েছেন, যে অলরেডি যে সলিউশনটা আপনার থেকে কিনেছে, এইটা যদি খুবই এলিগেন্ট সলিউশন হয়, এটা যদি তার লাইফে রেজাল্ট প্রডিউস করে, তাহলে পরবর্তী অফার না নেওয়া অসম্ভব হয়ে যায় অনেক সময়। এবং আমি যখন প্রথম 10 লাখ টাকার অফার দিয়েছি, আমি 27 জনকে এটা দিয়েছিলাম। 27 জনের মধ্যে 10 জন এই অফার কিনেছে। বিকজ জাস্ট ওইটা কেনার আগের অফারেই আমি তাকে হেল্প করেছিলাম এই লেভেলের ইনকাম জেনারেশন করতে। এবং আমি যখন তাকে হেল্প করতে পেরেছি, তখন সে আমার পরবর্তী অফারে ন্যাচারালি সে কিনে ফেলেছে। সো দ্যাট এইটা মাথায় রাখবেন, অ্যান আনমেড অফার ক্যান নট বি অ্যাকসেপ্টেড। যে অফারটা আপনি বানান না, সেই অফারটা তো মানুষ নিতে পারবে না। তার মানে আপনার সলিউশনটা বানাতে হবে, লেট দেম বাই ইয়োর ব্লক, তারপরে তাদেরকে বাই করতে দেন অথবা ব্লক করতে দেন, হোয়াট এভার দে ডাজ। সো এবার আসেন, আমি যে আপনারা বললাম যে প্রথম বছর লাইক আপনি হিট করতে পারবেন, আমাদের অ্যামাউন্টটা 66 লাখ হয়েছিল আমি যতটুকু ক্যালকুলেট করলাম, বাট এটা 96 হওয়ার কথা ছিল। বাই দ্য ওয়ে, আমি একটা মিস করেছি। মিসটা হচ্ছে, আমি যখন 5,000 টাকার অফারে কনভার্সনের কথা বলেছিলাম, তখন আমি 20% ধরেছিলাম, বাট এটা 40% হবে। বিকজ যখন মানুষ আমার থেকে 2,000 টাকার অফার নিয়ে ফেলেছে, তখন সে অনেক বেশি অবসেশনে থাকে। যদি আমি সলিউশন অনেক বেশি বেটার দিতে পারি, তাহলে 40% কনভার্সন রেট খুব ইজিয়ার। সো এখানে যদি আপনি 40% করতে পারেন, তাহলে আপনার লাইক 1200 মানুষের 40% হচ্ছে 480 জন। এবং 480 জনকে যদি আপনি 5,000 টাকার কোনো একটা অফার বিক্রি করেন, এটা হয় 24 লাখ। সো আগের 24 লাখ এবং পরবর্তী 24 লাখ হচ্ছে 48 লাখ। এবং আপনার 50,000 টাকার যে সলিউশন, সেইটা ওই 480 জনের মধ্যে 100 জন যদি কিনে, তাহলে আপনার ওখানে আরও 50 লাখ। আগের 48 লাখ, পরের 50 লাখ ইজ ইকুয়ালস টু 98 লাখ। এবং আমি প্রথম বছর এক্স্যাক্টলি এই অ্যাপ্রোচে গিয়েছি, অ্যান্ড আমি 98 লাখের চেয়ে বেশি ইনকাম করেছি। কারণ আমার 5,000 টাকার অফারে কনভার্সন রেট বেশি ছিল, এটা 70% ছিল। আমি বলেছি আপনাকে মাত্র 40% করতে। দ্যাটস ওয়াই আপনার যদি কমও হয়, তাহলেও 98 লাখ হিট করা পসিবল। বাই দ্য ওয়ে, আমি বলছি না যে যদি আপনি এই কাজগুলো করেন, তাহলে 98 লাখ টাকা আপনার পকেটে এসে পড়বে। আপনাকে অবভিয়াসলি হিউম্যান সাইকোলজি বুঝতে হবে, অবভিয়াসলি আপনাকে পারসুয়েশন জানতে হবে, অবভিয়াসলি আপনার সেলিং সাকসেস অপারেটিং সিস্টেমের দরকার হবে, যার মাধ্যমে আপনি সেল করতে পারছেন। সো অনেক কিছুর উপরে বেস করে জিনিসটা ক্রিয়েট হবে। বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হোয়াট টু ডু, কী করতে হবে এটার জন্য, তাহলে এক্স্যাক্টলি এই কাজগুলো করতে হবে। 1,000 লিড জেনারেশন করা, 2,000 টাকার একটা অফার, 5,000 টাকার একটা অফার, 50,000 টাকার একটা অফার, এবং ইভেনচুয়ালি তাদেরকে অফার করা তাদের সলিউশনটা। এবং আমি যেহেতু
প্রিভিয়াস মানে 2 বছর পরে আপনার 2 বছর পরে আমার অবস্থান আমি 20টা অফার বানিয়েছি 2 বছরের মধ্যে। অ্যান্ড আপনাকে আমি দ্যাট ইজ ওয়াই শুরুর দিনে 20টা অফার বানাতে বলছি না, কারণ আমি যখন শুরু করেছিলাম তখন আমার ওইরকম 3টা অফার ছিল, সো দ্যাট আমি আপনাকে 3টা বলেছি কারণ আপনি স্টার্টিং করছেন। অ্যান্ড আপনি যদি ট্রান্সফরমেশনাল কোনো কিছু নিয়ে শুরু করেন তাহলে আপনার জন্য এটা ওয়ে ইজিয়ার, বিকজ আপনি যখন মানুষকে একটা ট্রান্সফরমেশন প্রমিস করেন তখন 50,000 টাকা, 5 লাখ টাকা, 50 লাখ টাকা মানুষ আপনাকে পেমেন্ট করতে পারে। তখনই 50 লাখ টাকা আপনাকে পেমেন্ট করবে যখন তার আউটকামটা 1 কোটি, 2 কোটি, 5 কোটি, অনেক বড় কোনো আউটকাম সে পাচ্ছে, তখন আপনাকে সে 50 লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবে। সো দ্যাট ট্রান্সফরমেশনাল কোনো কিছু নিয়ে সেল করা আমার জন্য সহজ, বাট অনেকের জন্য ট্রানজ্যাকশনালটা সহজ, এবং এটা কেন সহজ আমি প্রিভিয়াসলি অলরেডি ব্যাখ্যা করেছি। সো অনেকগুলো ডিসকাশন আমরা করেছি এই হোল সেশনের মধ্যে, এবং আই থিঙ্ক আপনার মানি ট্রি গ্রো করার ক্ষেত্রে এটা একটা দারুণ সেশন ছিল, বিকজ সেলফ রিপ্লেনিশিং অ্যাসেট যদি আপনি ক্রিয়েট করতে পারেন, এটা আমি যতই বিক্রি করি না কেন এটা আমি আবার বিক্রি করতে পারবো, এটার প্রাইস ইভেনচুয়ালি আরও বাড়ে। কারণ আমি ওই যে 2,000 টাকার যে অফারটা সেল করেছিলাম এটা ইভেনচুয়ালি আজকে আমার 15,000 টাকার একটা অফার, এবং ওই সেম জিনিসটাই প্রাইস রেজ হতে হতো আজকে 15,000, এবং আমি অডিয়েন্সকে যেই জিনিসটা বলে রেখেছি যেটা ইভেনচুয়ালি 60,000-এ গিয়ে হিট করবে, বিকজ এটার আউটকাম অনেক বড়। তার মানে ইনপুটে 2,000 হোক, 15,000 হোক, 60,000 হোক, অথবা এটা 2 লাখ হোক, ডাজেন্ট ম্যাটার, কারণ আউটকাম যদি 2 লাখের বেশি হয় তাহলে ইনপুটে আমি কত দিলাম ডাজেন্ট ম্যাটার। সো আমি যদি একটু ছোট করে সাম আপ করি, প্রথমত আমাদের ছিল অ্যাসেট ইকুয়েশন, মাইন্ডসেট প্লাস স্কিল সেট প্লাস টুল সেট ইজ ইকুয়ালস টু অ্যাসেট। আমরা মাইন্ডসেট নিয়ে কথা বলেছি, স্কিল সেট হচ্ছে কমিউনিকেশন স্কিল অথবা লাইক সেলিং স্কিল, পারসুয়েশন স্কিল, এগুলো হচ্ছে রিচ পিপলদের স্কিল। টুল সেট হচ্ছে সেলফ রিপ্লেনিশিং অ্যাসেট বানাতে পারা, যার মাধ্যমে আপনি অনেক মানুষের লাইফ চেঞ্জ করতে পারেন। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে গিয়ে দেয়ার ইজ নো ল্যাক, পৃথিবীর অর্থনীতিতে টাকার কোনো অভাব নেই, এবং রিচ পিপলদের বিশ্বাস আমি যত টাকাই আর্নিং করতে চাই না কেন এটা অন্য মানুষের পকেটে আছে, এবং আমি যদি ওই মানুষের প্রবলেমের সলভ করতে পারি, যেই প্রবলেমের সলিউশনের জন্য সেই টাকাটা মন থেকে আমাকে দিয়ে দিবে, এইটা আমার জন্য একটা রাইট অ্যাপ্রোচ। থার্ডলি, ওয়েলথ ইজ ইউর অ্যাবিলিটি টু ক্রিয়েট ভ্যালু সামওয়ান আদার দ্যান ইউ। ফোর্থলি আমাদের যেটা ছিল সেটা হচ্ছে স্টার্ট উইথ দ্য পিপলস প্রবলেম, মানুষের প্রবলেম নিয়ে কাজ করা শুরু করেন। অ্যান্ড ফিফথ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, বেশিরভাগ মানুষের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তারা টাকাকে ভালোবাসে এবং মানুষকে ভালোবাসে না, মানুষকে ইউজ করে। এবং আমরা যারা গ্রেট সেলার আমরা মানুষকে ভালোবাসি, অ্যান্ড আমরা তাদের টাকাকে ইউজ করি যাতে তারা তাদের ডেভেলপমেন্টটা করতে পারে। সিক্স যেটা ছিল সেটা হচ্ছে সেলফ রিপ্লেনিশিং অ্যাসেট, অলরেডি বলেছি এটা একটা অফার, এটা একটা বই হতে পারে, এটা একটা কোর্স হতে পারে, এটা একটা হোম স্টাডি কোর্স হতে পারে, হোয়াট এভার। এবং সাত নাম্বার যেটা বলেছি সেটা হচ্ছে 1,000 লিড জেনারেশন করার প্রতি মাসে 2,000 টাকার একটা অফার রাখা, 5,000 টাকার একটা অফার রাখা, 50,000 টাকার একটা অফার রাখা, এবং ইভেনচুয়ালি তাদের কাছে এটা সেল করা। যদি আমার ম্যাথমেটিক্স অনুযায়ী আপনার অফারগুলো সেল হয় তাহলে আপনার 98 লাখ টাকা হিট হবে, 24 লাখ, 50 লাখ, ইন টোটাল 98 লাখ। অ্যান্ড যদি আপনি কনভার্সনে আরও বেশি করতে পারেন তাহলে এটা 1 কোটির উপরে চলে যাবে। যদি কনভার্সন এটা কম হয়, যদি অর্ধেক হয় কনভার্সন তাহলে হয়তো 50 লাখ হবে, যদি 4 ভাগের 1 ভাগ হয় তাহলে হয়তো 25 লাখ হবে। বাট আই থিঙ্ক 1 বছরে 50 লাখ, 1 কোটি টাকা আর্নিং করার পর যদি আপনার অবস্থান এমন হয় যে আপনি বছরে 1 কোটি টাকা আর্নিং করেন কিন্তু আপনার চলতে অসুবিধা হচ্ছে, অর্থাৎ আপনি প্রপারলি চলতে পারেন 1 কোটি টাকা দিয়ে 1 বছরে, তাহলে আমি বলবো আপনার লাইফস্টাইলে নজর দেওয়া উচিত। আপনি হয়তো অনেক বেশি এমন লাইফস্টাইল লিড করেন যে লাইফস্টাইলটা আপনার লিড করার আপাতত দরকার নেই। সো এই জিনিসটাকে ম্যানেজ করতে শিখেন। বছরে 1 কোটি টাকা আর্নিং করলে ইজিলি একটা ভালো একটা লাইফস্টাইল লিড করা পসিবল, এবং ওই জিনিসটাকে ম্যানেজে আনেন যদি আপনার 1 কোটি টাকা আর্নিং করার পরে যদি লাইফস্টাইল ঠিক না থাকে। এবং লাস্ট অফ অল যেটা আমরা শেয়ার করেছি সেটা হচ্ছে the offer you don't make, the offer they cannot take, an unmade offer cannot be accepted. I hope এই ভিডিওটা আপনার জন্য খুবই ভ্যালুয়েবল ছিল। যদি আপনি এটা কাজে লাগাতে পারেন তাহলে আপনার জন্য এটা গেম চেঞ্জিং হতে যাচ্ছে। আপনার সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ইন দ্য মিন টাইম অ্যান্ড দ্য বিটুইন টাইম স্টে ব্লেসড বাই দ্য বেস্ট। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।